বাংলাদেশের চলমান ঘটনাবলী সম্পর্কে আপনারা সবাই অবগত, সবই জানেন। সাম্প্রতিক যে বিষয়টির নতুন সংযোজন ঘটেছে সেটা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিলেন, তারা শেষ পর্যন্ত একটি রাজনৈতিক দল নাগরিক পার্টি নামে একটি সংগঠন তৈরি করেছেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি তাদের অবশ্যই স্বাগত জানাই। রাজনীতি করার অধিকার, রাজনীতি করার কর্মকাণ্ড অবশ্যই তাদের যুক্তিসঙ্গত। তারা দেশ জাতির জন্য নতুন চিন্তাভাবনা নিয়ে একটি দল পুরানো ঘূর্ণে ধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন আঙ্গিকে, নতুন যে সৃষ্টির উল্লাসের সৃষ্টির লক্ষ্যে তারা এগিয়ে এসছেন। আমি অবশ্যই তাকে স্বাগত জানাই। তো দুটি কথা বলতে চাই। আমি এই কোটা আন্দোলনের এই নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সাথে গত অক্টোবরে আমি দেখা করেছিলাম, কথা বলেছিলাম সামান্য, কিন্তু একটি বিশেষ জরুরি পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আলোচনাটা আগায়নি। তিনি সেটা মনে রেখেছেন, জানেন। তার তথ্য এবং বেতার মন্ত্রণালয়ের অফিস কক্ষে আমি কথা বলেছিলাম। নাহিদ ইসলামের বয়স আমি জানি না কত, তো আমার ছোট ছেলের বয়স 40। তো সেটা কথা না, কথাটা হচ্ছে যে নাহিদ ইসলামরা আহ্বায়ক হয়ে যে দল গঠন করেছেন, তাদের বয়সের আরো অনেক কম বয়সে, মাত্র 23 বছর বয়সে আমি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। আমার প্রতিপক্ষ ছিলেন আওয়ামী লীগের আইনমন্ত্রী বাবু মনোরঞ্জন ধর। তার বয়স ছিল তখন 71 বছর, এখন আমার যে বয়স। সুতরাং নতুন প্রজন্মকে নতুন রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে চিন্তা চেতনা নিয়ে এগিয়ে আসুক, এটা কোনো খারাপ কিছু নয়। তবে তারা যদি ছাত্রদের নিয়ে এই দল গঠন করেন, তাহলে আমার কয়েকটি প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা পড়েছি স্কুলে, ছাত্র নং অধ্যয়ন তপ, সংস্কৃত ভাষায় একটা কথা আছে যে শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করাই ছাত্রদের তপস্যা। সেই ছাত্ররা যদি তাদের স্কুল, কলেজ, ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত না করে তারা রাষ্ট্রীয় কাজে সক্রিয় হয়ে যায়, তারা অর্থ এবং ক্ষমতার লোভে তাদের নিজস্ব কেরিয়ার গঠন না করে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে আমরা আগামীতে একটি শিক্ষিত জাতি হয়তো নাও পেতে পারি। সুতরাং আমি মনে করি যে শিক্ষাগত যোগ্যতা বা বয়সের একটা বিষয় দেশ জাতি গঠনের একটা নিমিত্ত, অবশ্যই সেই বিষয়টা তারা আশা করি খেয়াল রাখবেন। দেশে তারা সংস্কার করতে চান, দেশের পরিবর্তন করতে চান, ভালো কথা, কিন্তু তারা কিন্তু এই কথা বলে এই জায়গায় আসেননি। তাদের দাবি ছিল মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে, কোটা সংস্কার করে মেধার ভিত্তিতে চাকরিতে যোগদানের জন্য। এই জনপ্রিয় একটি বিষয় ছাত্ররা, সমস্ত ছাত্র সমাজ, সারা দেশের ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। তারা কিন্তু 16 বছরের 15 বছরের হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেয়নি। তারা কোনোদিন এই নিয়ে মাথা ঘামায়নি। হাসিনা কিভাবে জালিয়াতি নির্বাচন করে ক্ষমতা আসলো, কিভাবে দুর্দ্বন্দ্ব প্রতাপে বিরোধী দলকে দমন করে তারা ক্ষমতা দম্ভ চালিয়ে যাচ্ছিল, এতে ছাত্রদের কোনো মাথা ব্যথা ছিল না। তাদের দাবি ছিল তারা ছাত্রদের চাকরিতে ভবিষ্যতে যাতে একটা সংস্কার হয়। এই জন্য 2018 সালে ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করে। ভিপি নুররা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। পরে তারা হাসিনার কাছে যায় সেগুলো দাবি আদায় করে এবং বিষয়টা কোটা সিস্টেমটাই হাসিনা বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু বাদ সাধল
24-এ এসে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন ওই পুরনো বিষয়টা নিয়ে কারো একটা মামলার ভিত্তিতে আবার সেই ইস্যুটা আনলো, তখন ছাত্ররা আবার উত্তেজিত হয়ে উঠল এবং ক্ষুব্ধ হয়ে উঠল। আপনারা সেটা জানেন। এবং শেখ হাসিনার কিছু দায়িত্বহীন উক্তি, কিছু বাড়াবাড়ি যেটা তিনি করে যাচ্ছিলেন 15 বছর ধরে, সেটা ছাত্রদের সাথে করে যান। তার ফলে এক পর্যায়ে সংঘাত সৃষ্টি হয় এবং অনাহত কারণে, অযৌক্তিক কারণে শেখ হাসিনার নির্দেশে বা তার দায়িত্বে অসংখ্য সহস্রাধিক ছাত্র নিহত হয়, জনতা নিহত হয়, রিকশাওয়ালা নিহত হয়, শিশু কিশোর নিহত হয়, যার জন্য হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে। ধরে নিলাম ছাত্ররা এই আন্দোলন করেছে, কিন্তু ছাত্ররা কিন্তু কোটা আন্দোলন করেছে। শেখ হাসিনার সাথে তাদের ঝগড়াটা ছিল কিন্তু তাদের কোটা নিয়ে। সেই ঝগড়ার বিরুদ্ধে বিএনপি, জামাত, শিবির, অন্যান্য ছাত্র দল তারা কিন্তু 15 বছর সংগ্রাম করে জেল জুলুম, অত্যাচার, শোষণ, বঞ্চনা অনেক কিছু তারা সহ্য করেছে। কিন্তু সেই আন্দোলনটা তুঙ্গে এসে ছাত্র নেতৃত্বে শেষ পর্যন্ত সফলকাম হয়েছে। নেপথ্যে কিন্তু তারা ছিল, এটা কিন্তু তারা ছাত্ররা আজকে অস্বীকার করতে পারবে না। তো সেই জন্য আজকে এই জন্য কথাটা আসছে যে যদি তারা এখন নির্বাচন চায় না, ডক্টর ইউনূসকে আনা হয়েছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে, তার মধ্যেও ক্ষমতার কিছু কিছু লোভ কাজ করছে। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। তিনিও নানা উছিলায় ছল চাতুরিতে বিভিন্ন লোকজনকে দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। একজন সমন্বয়ক বলছেন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা মুখে আনা যাবে না। এগুলা কথাবার্তা খুব দায়িত্বহীন উক্তি, এগুলো দেশদ্রোহিতার সামিল। কারণ গণতন্ত্র ছাড়া কারো ক্ষমতা থাকার অধিকার নাই। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ক্ষোভ কেন ছিল? শেখ হাসিনা কিন্তু দেশে অনেক উন্নতি করেছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু সেটা অবৈধ ছিল, কারণ তিনি নির্বাচিত ছিলেন না। তার জন্য সারা দেশের মানুষ তাকে এত ধিক্কার জানিয়েছে। ডক্টর ইউনূস বা আজকে সমন্বয়করা যত ভালোই হন, যত মহানই হন, তারা কিন্তু গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় নাই। সুতরাং আমার কথা হলো নির্বাচিত সরকার ছাড়া অগণতান্ত্রিক কোন সরকার সে যত ভালোই হোক সেটা বৈধ না, সেটা বৈধতা পাবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। যদি এদেশের মানুষ সেটা মনে করে, আমাদের কিন্তু আপত্তি নেই। তাহলে আমি আগেও বলেছি, তাহলে একটা নির্বাচন দেন, একটা প্রেসিডেন্ট নির্বাচন দেন, সবাই ইলেকশনে আসুক। জনগণ যদি কোনো ব্যক্তিকে, ডক্টর ইউনূসকে যদি নির্বাচিত করে, আমাদের আপত্তি নেই, তাহলে তারপরে তিনি সংসদ নির্বাচন করতে পারবেন। কিন্তু জনগণের ম্যান্ডেট ছাড়া কারো কিছু করার ক্ষমতা নাই। 6 মাস অতিক্রান্ত হয়েছে। সেনাবাহিনী প্রধান বলেছিলেন 18 মাস, তিনি গত সপ্তাহে আবার পুনরুল্লেখ করেছেন। আশা করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং নির্বাচন কমিশনও সেই পথে হাঁটছে, আমরা আশাবাদী। সুতরাং এর মধ্যে আবার নতুন দল গঠন করে সেই দলকে পাকাভুক্ত করার জন্য, কালক্ষেপণ করার জন্য যদি নতুন কোনো ইস্যু তৈরি করেন, তাহলে কিন্তু আলটিমেটলি শেখ হাসিনার সাথে আপনাদের সংঘাত শুরু হয়েছে কোটা নিয়ে, কিন্তু তার আগে 15 বছর ধরে কিন্তু বিরোধী রাজনৈতিক দলের সাথে প্রচন্ড সংঘাত ছিল। আপনারা যখন কোটা বিরোধী আন্দোলনের তুঙ্গে ছিলেন, 5ই আগস্টে যখন শেখ হাসিনা উৎখাত হয়, 1 আগস্টে কিন্তু শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করেছিলেন। তার মানে কি? মানে হচ্ছে জামাতকেও তিনি দায়ী করছেন এই আন্দোলনের জন্য। সুতরাং আজকে পানি ঘোলা করে আর লাভ নেই। সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, প্রতিবেশীদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে পরিস্থিতিকে অন্য খাতে, ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা আমাদের উচিত হবে না। দেশের স্বার্থ বিরোধী কোনো ধরনের দায়িত্বহীন কাজ, কথাবার্তা বলা, উস্কানি দেওয়া উচিত হবে না। একজন শিবির নেতার রুম থেকে অসংখ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে, এটা কোনো শুভ লক্ষণ নয়। পাকিস্তানি জেনারেলদের আনাগোনা বাংলাদেশের মাটিতে, এটা কোনো ভালো কথা নয়। ভারতের আধিপত্য আমরা চাই না। সুতরাং স্বাধীন বাংলাদেশ স্বাধীন মাথা উঁচু করে বাঁচবে, এটাই আমাদের জাতির জন্য শেখ মুজিব বলেছিলেন, এটাই আমাদের জাতির মহান নেতা জিয়াউর রহমান বিশ্বাস করতেন, এটাই আমাদের মৌলানা ভাসানীর সেই বজ্রকণ্ঠ ছিল। সুতরাং আমরা যেন মূল ধারা থেকে, মূল ভিত্তি থেকে, মূল চেতনার থেকে সরে না যাই। স্বাধীনতা বিরোধিতা যেন আমাদের মধ্যে মাথা চাড়া দিয়ে না উঠে। সরকার, জনগণ নির্ধারণ করবেন, যে খুশি কালাচোরা ক্ষমতা আসুক, আমাদের তো আপত্তি নেই, কারো আপত্তি থাকার কথা না। কিন্তু স্বাধীনতার চেতনায় আঘাত করে
আমাদের স্বাধীনতাকে ধূলিসাৎ করে কেউ যদি ক্ষমতা আসতে চান মুক্তিযুদ্ধের চেতনায়, আমরা সেটা মেনে নেব না, দেশের জনগণ সেটা মেনে নেবে না। সুতরাং ঝগড়াঝাটি না করে, সংঘাতের পথ পরিহার করে সকলকে আমি আশা করব, অনুরোধ করব, আহ্বান জানাবো শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিস্টেমে একটি সরকার তৈরি হোক। সেই সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন যেগুলো সংস্কার দরকার সেগুলো আরো করা হোক, দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে আসুক। এটি আমাদের একমাত্র দাবি, একমাত্র প্রস্তাব। মাহে রমজানের উষ্ণ সম্বর্ধনা, উষ্ণ শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।